মুঘল সাম্রাজ্য। ভারতবর্ষের মহান এ সাম্রাজ্যটির নাম শুনলে আজও অনেকের মনের ভিতর শিহরণ বয়ে যায়। নিতান্ত অনাগ্রহ ব্যক্তিটিও হারিয়ে যেতে চায় সেই সময়টুকুতে, উকি দিয়ে দেখতে চান ৩৩২ বছরের এই বিশাল সাম্রাজ্যকে। মুঘল শাসন ভারতবর্ষকে মহীয়ান করেছিল, আলোকিত করেছিল মানুষ ও সমাজকে। সেটা ১৬শ শতকের সূচনাকালের কথা। মুঘল সাম্রাজ্যের পতন হল ভারতবর্ষে। সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের অতীব গুরুত্বপূর্ণ ঘটনা এটি। ১৫২৬ সালে শুরু হয়ে ১৮৫৮ সালে সমাপ্ত ৩৫০ বছরের সুদীর্ঘ শাসনকালে মুঘলরা ভারতবর্ষে এক গৌরবোজ্জ্বল অর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্যের সূচনা ঘটিয়েছিলেন। নির্মাণ করেছিলেন বিশ্বসেরা অসংখ্য স্থাপত্য। ঐশ্বর্যশালী ভারতের দিকে সম্মানের চোখে তাকিয়েছিল সারা বিশ্ব। রাজনৈতিক ও সাংস্কৃতিক চিন্তাতেও তারা রেখেছিলেন সুদূর প্রসারী ছাপ। বিত্তশালী ভারত দখল করা প্রায় সবগুলো ইউরোপীয় শক্তি দক্ষিণের উপকূলে হানা দিয়েছিল। কেউ উত্তরের মুঘলদের দিকে চোখ রাঙিয়ে দেখেনি। এসবই মুঘল শাসনের সমৃদ্ধির প্রমাণ দেয়। কিভাবে অতি দূরের একটি বহিরাগত জাতি ৩৫০ বছর অচেনা একটি জনপদ শাসন করতে পেরেছিলেন। শাসনকালে দেশটির প্রভূত উন্নতি ও অগ্রগতির ঘটিয়েছিলেন। শাসক বা শোষক হিসেবে নয়, এ দেশেরই একজন হয়ে উঠেছিলেন তারা। ইংরেজ উপনিবেশিক শক্তি যেভাবে জাহাজ ভর্তি করে সম্পদ পাচার করেছে ইউরোপে, মুঘলরা এক কানাকড়িও এ দেশ থেকে নেননি, বরং নিজ দেশেও ফিরে যাননি। পারস্য ও মধ্য এশিয়ার নানা ঐতিহ্য দিয়ে সাজিয়েছিলেন ভারতবর্ষকে। ভারতবর্ষ হয়ে উঠেছিল বিশ্বের ধনী, সমৃদ্ধ, সুশিক্ষিত, শিল্পময়, সংস্কৃতিবান জনপদ। বিস্মিত মুঘল শাসনের উজ্জ্বল অতীত এখনও বহু ক্ষেত্রে আলো ছড়াচ্ছে। মুঘলরা ভারতের আরম্ভ করেছিল এক সমৃদ্ধ সভ্যতার। আধুনিক নাগরিকতা, মননশীলতা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবোধ বলতে যা চিহ্নিত হয়, তার উদ্বোধন পর্বটিও মুঘলদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। গোলাপ, গজল, কাশিদা আর দৃষ্টিনন্দন চিত্রকলা এবং বাহারি স্থাপত্য শৈলী যেমন মুঘলদের নিজস্ব অবদান, তেমনি রসনালোক, সুস্বাদু মোগলাই খাবার আর পশমি জরিদার পোশাক পরিচ্ছদও মুঘলদের একান্ত কীর্তি। সবকিছু মিলিয়েই সামগ্রিকভাবে মুঘল রাজনৈতিক, সাংস্কৃতিক পরম্পরা ও ঐতিহ্যের মূল বৈশিষ্ট্য হল দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষে সুসংবদ্ধ উদার বহুত্ববাদী সুশাসনের প্রবর্তন। মুঘল সাম্রাজ্যের শাসক ছিল মোট ১৭ জন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ৭ জন। আর এই ৭ জন সম্রাটকে নিয়েই আমাদের আজকের ভিডিও। মুঘল সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ১৪৮৩ সালে ২০ ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের ফরগান রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পিতা উমর শেখ মির্জা ছিলেন ফরগান রাজ্যের অধিপতি। পিতার মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফরগান রাজ্যের সিংহাসন গ্রহণ করেন। জহিরউদ্দিন মোহাম্মদ সাহসিকতা ও নির্ভীকতার জন্য ইতিহাসে বাবর নামে প্রসিদ্ধি লাভ করেন। বাবর শব্দের অর্থ সিংহ। তিনি পিতার দিক থেকে তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। তুজুক-ই-বাবুর বা বাবরের আত্মজীবনী নামক গ্রন্থে বাবর তার জীবনের জয় পরাজয়ের ইতিহাস অতি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। বাবর নিজেকে কাবুলের শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন এবং আফগানিস্তান থেকে খাইবার পাস হয়ে ভারতে প্রবেশ করেন। পানিপথের প্রথম যুদ্ধে
ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর সেনাবাহিনীকে নিয়ে উত্তর ভারতের অধিকাংশ এলাকা জয় করে নেয়। তবে শাসন পাকাপোক্ত করতে অনেক সময় লেগে যায়। 1530 সালের 26 ডিসেম্বর বাবর আগ্রার স্বনির্মিত দৃষ্টিনন্দন উদ্যান প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুত্র হুমায়ুনের প্রতি তার ভালোবাসা এবং পুত্রের আরোগ্যের জন্য নিজেকে উৎসর্গ করার প্রয়াস শুধু পৌরাণিক ধ্রুপদী মহাকাব্যেই পাওয়া সম্ভব। বাস্তবে এমন নজির কেবল বিরলই নয়, অভূতপূর্বও বটে। মাত্র 47 বছর বয়সে তিনি যখন মারা যান, তখন তার 26 বছরের বাদশাহী জীবন অতিবাহিত হয়েছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মাত্র 4 বছরের শাসনের মাথায় 1530 সালে মাত্র 47 বছর বয়সে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ মৃত্যুবরণ করেন। সম্রাট হুমায়ুন। মুঘলদের পরবর্তী সম্রাট হুমায়ুন ছাড়াও সম্রাট বাবরের 18 জন সন্তান সন্ততি ছিল। যদিও তিনি প্রিয় হুমায়ুনকে নিজের উত্তরাধিকারী নিযুক্ত করেছিলেন। মুঘল সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন মুঘল সাম্রাজ্যের সিংহাসন গ্রহণ করেন। দেশ পরিচালনায় তিনি তার বাবাকে সহায়তা করেছিলেন। 1520 সালে তিনি 12 বছর বয়সে বাদশাহের রাজ্যপাল নিযুক্ত হন। 1526 সালে বাবর যখন ভারত আক্রমণ করেছিলেন, হুমায়ুন তার সাথে বাদশাহ থেকে একটি দল নিয়ে যোগ দিয়েছিলেন সেই যুদ্ধে। এই প্রচারণায় হুমায়ুন প্রথম বিজয় অর্জন করেছিলেন। তিনি কান্দাহার যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন আফগান বিদ্রোহীর বিরুদ্ধে তার বাবার শাসনে নেতৃত্ব দিয়েছিলেন। 1530 সালে তার পিতা বাবরের মৃত্যুর পর তিনি উত্তরসূরি হিসেবে নির্বাচিত হন। হুমায়ুন তার বাবার মৃত্যুর 4 দিন পর 23 বছর বয়সে 30 ডিসেম্বর 1530-এর কাছাকাছি সময় সিংহাসন আরোহণ করেন। হুমায়ুন বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। চৌসারের যুদ্ধে 1539 সালে শের শাহ বা শের খানের কাছে পরাজিত হয়ে হুমায়ুন কোনোভাবে প্রাণ নিয়ে দিল্লি পৌঁছান। শের শাহের ক্রমবর্ধমান শক্তির বিচার করতে না পেরে হুমায়ুন 1940 সালে কানৌজের পরবর্তী যুদ্ধে পরাজিত হন। তিনি পলাতক হয়ে দিল্লি থেকে সিন্ধু হয়ে ইরানের দিকে পালিয়ে যান। এই শের খানই প্রথম দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেন। এছাড়াও তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। পরবর্তীতে পারস্যের সম্রাটের সহায়তায় হুমায়ুন 1555 সালে পুনরায় দিল্লি দখল করেন। তিনি 1556 সালের দিল্লির অদূরে তারই নির্মিত দিনী পানা দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসন দখল করেন তার পুত্র আকবর মাত্র 13 বছর বয়সে 1556 সালের 14 ফেব্রুয়ারি। পরিণত বয়স না হওয়ায় আকবরের হয়ে রাজ্য পরিচালনা করতেন বৈরম খান। এই বৈরম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে হারিয়ে দিল্লি পুনরুদ্ধার করেন। আকবর দ্য গ্রেট ছিলেন ভারতীয় ইতিহাসে অন্যতম সেরা শাসক। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। ভারতবর্ষের শাসনতান্ত্রিক অবস্থার স্থিতিশীলতা আনার লক্ষ্যে তিনি আমলাতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করেন। অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেও তিনি মনোযোগী ছিলেন। তিনি মুঘলদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী রাজপুতদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক রাজপুত নারীকে বিবাহ করেন। এর ফলে মুঘল সাম্রাজ্য এ যাবৎকালের সবচেয়ে বড় সীমানার অধিবাসী হয়। সম্রাট আকবরের শাসনামলে জিডিপির দিক থেকে মুঘল সাম্রাজ্য সমগ্র বিশ্বের
মধ্যে চতুর্থ স্থান নেয়। তিনি দ্বীন-এ-ইলাহি নামে এক নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেন। এই ধর্মের মাত্র 18 জন অনুসারী ছিল। যুদ্ধ ও কূটনীতির মাধ্যমে আকবর সাম্রাজ্যকে সব দিকে ছড়িয়ে দিতে সক্ষম হন। তিনি ভারতের সামাজিক গোষ্ঠীর সামরিক অভিজাতদের থেকে তার প্রতি অনুগত নতুন অভিজাত শ্রেণী গড়ে তোলেন। তিনি উন্নত সরকার ব্যবস্থা ও সাংস্কৃতিক উন্নয়নেও অবদান রাখেন। আকবর ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি করার জন্য কাজ করেছেন। সম্রাট আকবরের সময়ই মুঘল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিকশিত হয়, আর এই জন্যই তাকে শ্রেষ্ঠ মুঘল সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। 1605 সালে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন। মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। 1605 থেকে 1627 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের শাসন করেন সম্রাট জাহাঙ্গীর। মাদক ও নারীতে আসক্ত সম্রাট জাহাঙ্গীর শাসন আমলে মুঘল সাম্রাজ্যের ভিত কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে তার আমলেই সমগ্র বাংলা অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1610 সালে সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী হিসেবে বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর। তিনি সরকারি কাজে বাংলা ভাষার পাশাপাশি ফার্সি ভাষাও প্রচলন করেন। সম্রাট জাহাঙ্গীর 1627 সালে মৃত্যুবরণ করেন। সম্রাট শাহজাহান। সম্রাট জাহাঙ্গীরের পুত্র শাহজাহান 1628 সালে মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট হিসেবে দিল্লি সিংহাসন আরোহণ করেন। সম্রাট শাহজাহানের আমলকে মুঘল শাসন আমলের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। শিল্প সংস্কৃতির বিকাশে সম্রাট শাহজাহানের পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে তাকে প্রিন্স অফ বিল্ডার হিসেবে আখ্যায়িত করা হয়। মমতাজ বেগম ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন হিসেবে যমুনা নদীর তীরে দুর্লভ মার্বেল পাথরের তৈরি সমাধিসৌধ তাজমহল নির্মাণ করেন। সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি হচ্ছে কোহিনূর হীরা ও মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসন। সম্রাট শাহজাহান দিল্লিতে লাল কেল্লা, জামি মসজিদ, দিওয়ানে খাস, দিওয়ানে আম, আগ্রার মতি মসজিদ এবং লাহোরের শালিমার উদ্যান নির্মাণ করেন। সম্রাট শাহজাহানের 4 পুত্রের মধ্যে অন্দরকোন্দলের বলি হিসেবে পুত্র আওরঙ্গজেব তাকে গৃহবন্দী করেন। 1666 সালে সম্রাট শাহজাহান আগ্রা দুর্গে বন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী হিসেবে আবির্ভাব হয়। প্রায় 49 বছরের শাসন আমলে অত্যন্ত ধীরতার সাথে মুঘল সাম্রাজ্য পরিচালনা করেন। তার শাসন আমলে জিজিরা কর প্রথা চালু করা হয়। সৎ সরল জীবনযাপন ও ইসলামিক শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনার জন্য তিনি জিন্দাপীর নামে পরিচিতি লাভ করেন। শাহজাহানের অসুস্থতার পর তার বড় ছেলে দারা শিখো অভিভাবক হন। সিংহাসন নিয়ে শাহজাহানের ছেলেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অন্যদের পরাজিত করে শেষ পর্যন্ত আওরঙ্গজেব জয়ী হন। দারা শিখোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আওরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক কর্তৃত্ব অনেক বৃদ্ধি পায়। তিনি প্রায় পুরো দক্ষিণ এশিয়া মুঘল সাম্রাজ্যের সরাসরি অধীনে নিয়ে আসেন। 1707 সালে তার মৃত্যুর পর সাম্রাজ্যের অনেক অংশ বিদ্রোহ করতে শুরু করে। আওরঙ্গজেবের ছেলে প্রথম বাহাদুর শাহ প্রশাসন সংস্কার করতে সচেষ্ট হয়েছিলেন।
তবে 1712 সালে তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য বিশৃঙ্খলায় ভরে যায়। 1719 সালে 4 জন সম্রাট পরপর মুঘল সাম্রাজ্য শাসন করেন। মুহাম্মদ শাহের শাসনামলে সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে। মধ্য ভারতের অধিকাংশ মারাঠা সাম্রাজ্যের হাতে চলে যায়। নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং এতে মুঘল শক্তি দুর্বল হয়ে পড়ে। সাম্রাজ্যে অনেক স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। এভাবে মোগলরা ভারত থেকে তাদের কর্তৃত্ব হারাতে থাকে। শেষ মোগল সম্রাট ছিলেন বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের সমর্থন দেওয়ায় 1858 সালে তাকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। 1862 সালে তিনি রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং রেঙ্গুনেই তাকে সমাহিত করা হয়। আর এর মাধ্যমে অবসান ঘটে 332 বছরের মোগল সাম্রাজ্যের, যা প্রমাণ করে ক্ষমতা চিরস্থায়ী নয়। কিন্তু ইতিহাসের কি ইঙ্গিত কে জানে? মধ্য এশিয়া থেকে ভাগ্যোন্বেষণে ভারতবর্ষে এসে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা তথা প্রথম শাসক এবং সর্বশেষ শাসকের কবর এই ভারতের বুকে হয়নি। প্রতিষ্ঠাতা বাবর সমাহিত হয়েছেন কাবুলে, আর শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর সুদূর রেঙ্গুনে। তথাপি ইতিহাস নির্মাণে, সভ্যতা, সংস্কৃতিতে আর স্থাপত্য কলায় মুঘল পরম্পরা দক্ষিণ এশিয়ার এই ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শনও হয়ে রয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ঠিক এমনই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব পরবর্তী যে কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।